হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর হাই মাদ্রাসার টেস্ট পেপারের ম্যাথামেটিক্সের পেজ 176-এর যতগুলো শর্ট কোশ্চিন আছে সে সমস্ত শর্ট কোশ্চিন নিয়ে আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি ফার্স্ট দুটো স্কুলের ম্যাথের দেওয়া হয়ে গেছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। অনেকেই কমেন্ট করে জানাচ্ছে যে আমার বড় কোশ্চেনগুলো দরকার। তো বড় ম্যাথগুলো যাদের দরকার তাদেরকে আমি বলবো যে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন হয়ে যাও। যার যে ম্যাথটা দরকার পড়বে তাহলে আমি তাকে সেই ম্যাথটাই আমি দিয়ে দেবো। ঠিক আছে, সেই ম্যাথটা আমি করে দেবো। যে বলবে যে আমার এই ম্যাথটা প্রয়োজন দরকার, তাহলে আমি সেই ম্যাথটা তাকে করে দেবো। ঠিক আছে, আর কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে দেখো, শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে কি, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর কোশ্চেনটা কী ছিল, যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার কি বলেছে, বৃদ্ধির হার যদি 2% হয় তাহলে n বছর পর জনসংখ্যা কত হবে। তো এই যে কোশ্চেনটা আছে এটার ফর্মুলা একটা আছে কি, যে যদি জনসংখ্যা পি হয় এবং সুদের হার যদি জনসংখ্যা বৃদ্ধির হার যদি আর হয় এবং বছরে যদি n হয়, তাহলে সেটার ফর্মুলা আমরা জানি যে পি ইন্টু, যেহেতু বৃদ্ধি বলেছে এখানে 1+r/100⁴n, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কিন্তু এখানে দেখো আর এর জায়গায় আমরা কত দেওয়া আছে, আর এর জায়গায় আছে 2r%, পি এর জায়গায় পি আছে এবং এন এর জায়গায় এনই আছে। তাহলে সেখান থেকে আমরা বর্তমান জনসংখ্যা যদি হয় তাহলে n বছর পরে জনসংখ্যা কত হবে, তাহলে আমরা সেটাকে লিখব কি বলতো, n বছর পর জনসংখ্যা হবে পি ইন্টু 1+r/100 হয়, যেহেতু এখানে আর এর মান 2 আছে তার জন্য 2r/100⁴n। তাহলে কী পাবো, পি ইন্টু 1+, যদি 2 দিয়ে কাটি কী পাবো, 50 দুগুণে 100। তাহলে অ্যান্সারটা পাবো পি ইন্টু 1+r/50⁴n। তাহলে আমার অ্যান্সারটা হবে বি নম্বর। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে দেখো, তারপরে কোশ্চেন আছে যে 3x² + 8x + 2 = 0 সমীকরণ বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β মান নির্ণয় করো। তো আলফা আর বিটা দুটো বীজ বের করার জন্য আমাদের কী করব, যে এই যে সমীকরণটা আছে 3x² + 8x + 2 = 0, এই সমীকরণটাকে আমরা যদি ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করি, তাহলে আমরা এখানে a এর মানটা পাবো 3, b এর মান পাবো কত 8 এবং c এর মান পাবো 2। কারণ দেখো ax² + bx + c = 0 আকারে সাজানো আছে সমীকরণটা। তাহলে a এর জায়গায় 3 আছে, b এর জায়গায় 8 আর c এর জায়গায় 2। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা দুটা বীজের সমষ্টি, আমাদের ফর্মুলা আমরা জানি যে দুটা বীজের সমষ্টি, আসলে তোমরা পড়েছো এটা অবশ্য, যে ফর্মুলাটা যে দুটা বীজের সমষ্টি আমরা জানি -b/a। তাহলে এখানে দেখো মাইনাস থাকলো আর বি এর মান আমরা পেয়েছি 8 আর এ এর মান 3, তাহলে কী পেলাম -8/3। একই রকমভাবে আলফা ইন্টু বিটা, দুটা বীজের গুণফল আমরা পাবো c/a। ঠিক আছে, c/a, এখানে c এর মান হচ্ছে কত 2 আর এ এর মান 3, তাহলে কী পেলাম 2/c। তাহলে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা পেয়ে গেলাম, মানে দুটা বীজের সমষ্টি এবং দুটা বীজের গুণফল পেয়ে গেলাম। এবার আমাদের মান বের করতে বলেছে 1/α + 1/β = তাহলে এটা যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে লসাগু পেয়ে যাবো আলফা বিটা। তাহলে আলফা দিয়ে ভাগ করলে বিটা পাবো আর বিটার সঙ্গে 1 গুণ করলে বিটা, একরকমভাবে এটা পেলাম। তাহলে কী পেলাম, বিটা প্লাস আলফা/আলফা বিটা। এবার দেখো বিটা প্লাস আলফার মান জেনে গেছি আমরা কত, -8/3। বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা সেম, তাহলে -8/3 আমরা কী বসলাম, বিটা প্লাস আলফার জায়গায় -8/3 বসলাম এবং আলফা বিটার জায়গায় কী বসলাম 2/3। তাহলে এটাকে যদি দেখো ভাগ আকারে আছে তার জন্য কী করলাম, -8/3 ইন্টু এই 2/3টা কী হয়েছে, ভগ্নাংশটা উল্টে যাবে, কী পেয়ে যাবো 3/2। তাহলে কাটাকাটি করে কী পাবো, 2 × 4 আর 3 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র কি -4। তাহলে আমার এটা অ্যান্সার হবে -4, অপশান সি। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরে অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য এতটি হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করো। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করতে বলেছে। তো এখানে আমি ছবি রেখেছি, ধরো একটা বৃত্ত আঁকলাম যার কেন্দ্র হচ্ছে ও, একটা বৃত্ত আঁকলাম যার কেন্দ্র হচ্ছে ও। এবার বলেছে যে ও বিন্দু থেকে কেন্দ্র থেকে 26 সেমি দূরে একটা বিন্দু পি নিয়েছি। ঠিক আছে, 26 সেমি দূরে, তার মানে কি ওপির মান পেয়ে গেলাম কত
26 এবং তার সঙ্গে বলে দিয়েছে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য। এই যে স্পর্শক, এই যে একটা স্পর্শক টানি, তার বলছে এই স্পর্শকের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 10 সেমি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। যদি আমরা ও থেকে ও কিউ যুক্ত করে দিই তাহলে এই যে ও কিউটা কী পাবো, ব্যাসার্ধ না? তাহলে এটা দেখো তো ও পি কিউ একটা সমকোণী ত্রিভুজ পেলাম, যার ওপিটা হচ্ছে কি, ও কিউটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি তোমার ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে দেখো যদি আমরা সমকোণী ত্রিভুজ হিসাবে লিখতে যাই যে সমকোণী ত্রিভুজ ও পি কিউ থেকে পাই ও কিউ অর্থাৎ ব্যাসার্ধ, ফর্মুলা জানি আমরা যে ও কিউ সমান সমান কী পাবো, যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ কোনটা এখানে, ওপিটা হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার, এটা লম্ব ধরে নিলাম। তাহলে কী পাবো, ওপি স্কোয়ার মাইনাস ও কিউপি স্কোয়ার অর্থাৎ 26 স্কোয়ার, কারণ ওপি এর মান 26 আর কিউ এর মান হচ্ছে 10, তো 26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, তাহলে 26 স্কোয়ার করলে পাবো 676, 10 স্কোয়ার করলে 100 পাবো, আর দুটার 26-এর বর্গ করলে যোগ দুটা থেকে 676 থেকে 100 বাদ দিলে কী পাবো 576, আর 576 বর্গমূল আমরা পাবো 24। আর আশা করছি তোমরা বর্গমূল করতে জানো, ঠিক আছে? তাহলে আমি এই বর্গমূলটা কীভাবে আসলো সেটা বললাম না। তাহলে এটা অ্যান্সার হবে অপশান বি 24। তারপরে আসি, একটা অঙ্ক দেওয়া আছে যে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 মাইনাস থিটা, ঠিক আছে? এটা কি করব, আমরা এক কাজ করছি, এই যে এই 40 প্লাস থিটা, cos 40 প্লাস থিটা জায়গায় লিখছি যে cos 90 মাইনাস 50 মাইনাস থিটা, অর্থাৎ দেখো এই দেখো কী দেখা যাচ্ছে যে 90 মাইনাস 50 মাইনাস থিটা, এটাকে যদি আমরা ভাঙতে যাই তাহলে কী পাবো, 90 মাইনাস 50 আর মাইনাস মাইনাসে প্লাস থিটা, তাহলে কী পাচ্ছি 90 থেকে 50 বিয়োগ, 90 থেকে 50 বাদ দিলে কত পাবো 40, তাহলে কী পাচ্ছি 40 প্লাস থিটা, তার মানে 40 প্লাস থিটা জায়গায় আমরা লিখতে পারবো কি 90 মাইনাস 50 মাইনাস থিটা। আশা করছি বুঝতে পেরেছো। এবার এই সেকেন্ড টার্মটা আমরা বসিয়ে দিলাম। এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি কি যে cos 90 মাইনাস থিটা, এখানে থিটা আকারে কী আছে 50 মাইনাস থিটা, থিটা আকারে আছে, তাহলে cos 90 মাইনাস থিটা, যে cos 90 মাইনাস থিটা, এরপর ফর্মুলা জানি আমরা সাইন থিটা, ঠিক আছে? তো এখানে থিটা জায়গায় যেহেতু 50 মাইনাস থিটা আছে তাহলে কী লিখবো সাইন 50 মাইনাস থিটা, আর আমার এখানে সাইন 50 মাইনাস থিটা ছিল। এবার দেখো প্লাস সাইন 50 মাইনাস থিটা মাইনাস সাইন 50 মাইনাস থিটা, তাহলে দুটো কেটে কী পেয়ে যাবো 0, তাহলে আমার এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো 0। আশা করছি বুঝতে পারলে। এবার আমরা নেক্সট কোশ্চিনে আসি, 5 নম্বর কোশ্চিন। 5 নম্বর কোশ্চিনে আছে কি দেখো, যে দুটি লম্ব বৃত্তাকার নিকট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত এতটি হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত, ঠিক আছে? কী করে দেওয়া আছে যে চোঙের আয়তন সমান দেওয়া আছে এবং তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে। আমরা একটা জানি যে উচ্চতা যদি অনুপাত আকারে দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে কী করবো ধরে নেব উচ্চতা হচ্ছে যেহেতু অনুপাত 1 আছে তাহলে h এবং 2 আছে তাহলে 2h, আর ব্যাসার্ধ দেওয়া নেই তাহলে ব্যাসার্ধ ধরে নিলাম, যার কারণ লম্বিতাকার চোঙের আয়তন বের করতে গেলে আমার কী দরকার ব্যাসার্ধ দরকার। তাহলে এখানে দুটা লম্বিতাকার চোঙ আছে, তো প্রথম লম্বিতাকার চোঙের ব্যাসার্ধ ধরলাম r1, দ্বিতীয় লম্বিতাকার চোঙের ব্যাসার্ধ r2 যদি ধরে নিই এবং উচ্চতা যদি h এবং উচ্চতা যদি 2h হয়, প্রথম লম্বিতাকার চোঙের উচ্চতা h এবং দ্বিতীয় লম্বিতাকার চোঙের যদি 2h হয়, তাহলে আয়তন কী পাবো, প্রথম লম্বিতাকার চোঙের আয়তন কী পাবো পাই r1 স্কোয়ার h এবং দ্বিতীয় লম্বিতাকার চোঙের আয়তন পাবো কি পাই r2 স্কোয়ার ইন্টু 2h, আর এই দুটা কী বলেছে আয়তন দুটা সমান বলেছে, তাই সমান লেখা আছে। তাহলে এখান থেকে দেখো যদি এটাকে আমি ক্যালকুলেশন করতে যাই তাহলে পাই কেটে যাচ্ছে, r1 r2টা থাকছে, একটা h কাটছে, তাহলে r1 স্কোয়ার এই r2টাকে আমরা এপার নিয়ে চলে কী হয়ে যাবো ভাগ আকারে পাবো, আর এপারে শুধুমাত্র কী পড়ে থাকছে 2। এবার দেখো তাহলে কী করলাম যে r1 বাই r2 যেহেতু স্কোয়ার আকারে তাহলে উপরে নিয়ে গেলে কী হবে পরে রুট আকারে বসবে, তাহলে √2 পেলাম, তাহলে r1 r2 সমান কী পাবো √2 1, এটা অ্যান্সার হবে বি নম্বর। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে কোশ্চিন দেখো, এই কোশ্চিনটা আগের স্কুলে ছিল সেম কোশ্চিন, তার জন্য ওখানে আমার ডিটেলস করা আছে, তোমরা সেখানে দেখে নিও, ঠিক আছে কীভাবে এখানে অ্যান্সারটা আসলো। তো আমি শুধুমাত্র এখানে অ্যান্সারটা বলছি যে এর সংখ্যাগুলির গড় যদি 9 হয় তাহলে অ্যান্সারটা হবে বি নম্বর অপশন x + y = 9। আর এই কোশ্চিনটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে? এটা কোশ্চিনটা পারলে তোমরা যদি না বুঝে থাকো এই কোশ্চিনটা অন্তত মুখস্থ করে নেবে। 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় যদি 9 হয় তাহলে অ্যান্সারটা হবে x + y = 19, ঠিক আছে? আর যদি অন্য কিছু দেওয়া তাহলে সেই পদ্ধতিটা শিখতে হবে, আর সেই পদ্ধতিটা শেখার জন্য আগের ক্লাসটা করতে হবে, তো আগের ক্লাসটা তোমরা দেখে নিও ম্যাথের, ঠিক আছে? তারপরে নেক্সট এবার আসি আমরা শূন্যস্থান পূরণ।
শূন্যস্থান পূর্ণাঙ্গ করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শূন্যস্থানের মধ্যে ফার্স্ট যে শূন্যস্থানটা ছিল কী বলো তো, যে বার্ষিক R/2% সরল হারে 2p টাকা টি বছরের সুদ আসল 2p প্লাস ড্যাশ টাকা, 2p প্লাস ড্যাশ টাকা। তার মানে বলছে সুদ আসল মানে কি, যে সুদ আসল কথা মানে হচ্ছে সুদ প্লাস আসল, মানে সুদের পরিমাণ এবং আসলের পরিমাণের যোগফলটা হচ্ছে সুদ আসল। তো ফার্স্ট আমরা এখানে কি করব, যে এখানে দেখো কী দেওয়া আছে, বার্ষিক আর দেওয়া, সুদের হার দেওয়া আছে R/2%, আসল দেওয়া আছে 2p এবং সময় দেওয়া আছে টি বছর। তাহলে আমরা এখান থেকে কী বলবো, সুদের পরিমাণ বের করতে পারবো। তো সুদ সমান কি জানি, PTR/100, এখানে পি এর মান হচ্ছে 2p, টি তো টি আছে, আর এর মান R/2/100, ফর্মুলা অনুযায়ী বসালাম। তারপরে দেখো কী করছি, যে এই যে 2 কেটে যাচ্ছে, তাহলে উপরে কী পাচ্ছি, PTR/100। তাহলে এটা কী পেলাম, PTR/100টা পেলাম সুদ। আমাদের বের করতে বলেছি কী বলতো, সুদ প্লাস আসল। কিন্তু আমার দেখো কোশ্চিনে আসল দেওয়া আছে কত, 2p দেওয়া ছিল, আর সুদ কত পেলাম, PTR/100। তাহলে আমরা কি লিখতে পারবো, সুদ আসল লিখতে পারবো 2p প্লাস PTR/100। আশা করছি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয়নি। তাহলে আমাদের শূন্যস্থানে কী হয়ে যাবে বলো তো, PTR/100। ওকে, তারপরে 2 নম্বরে আসি। 2 নম্বরটা অত ক্যালকুলেশন দরকার নেই, সিম্পল। এটা হচ্ছে যৌগিক ভেদ। যে এক্স সমানুপাতিক ওয়াই এবং এক্স সমানুপাতিক জেড হয়, তাহলে এক্স সমানুপাতিক হবে এই ওয়াই প্লাস জেডের সমানুপাতিক হবে, মানে এক্স সমানুপাতিক ওয়াই প্লাস জেড হবে। এটা সিম্পল জিনিস, ঠিক আছে। যে এক্স সমানুপাতিক ওয়াই, এক্স সমানুপাতিক জেড থাকে, তাহলে ওয়াই প্লাস জেডের মানটা হবে এক্স সমানুপাতিক, বুঝছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আমার এক্স। তারপরে এটা মুখস্থ রেখে দেবে, যে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে কেন্দ্র যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান হবে 120 ডিগ্রি। কী বললাম, যে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান হবে 120 ডিগ্রি। তারপরে 4 নম্বর কোশ্চেন কি, যে 4/sec² থিটা প্লাস 1/1 প্লাস cot² থিটা প্লাস 3 sin² থিটা, এটার মানটা কী হবে শূন্যস্থানে বসাতে বলেছে। তাহলে দেখো 1/cosec থিটা, 1/sec থিটা, 1/sec থিটার ফর্মুলা আমরা জানি cos থিটা। তাহলে 1/sec থিটার জায়গায় লিখতে পারবো কি, তাহলে 1/sec² থিটা হলে কী পাবো, 1/cos² থিটা। তার জন্য 4 হচ্ছে 4 থেকে গেল, আর 1/sec² থিটা লিখলাম cos² থিটা প্লাস 1/, এটার ফর্মুলা জানি, যে 1 প্লাস cot² থিটার ফর্মুলা হচ্ছে cosec² থিটা, 1 প্লাস cot² ফর্মুলা হচ্ছে cosec² থিটা। আর এটা রেখে দিলাম, যা আছে সিম্পল। এবার কি করলাম, 4 cos² থিটা রেখে দিলাম। এবার 1/cos থিটা সমান সাইন থিটা, যেমন আমরা করলাম একটু আগে, যে 1/sec থিটা সমান cos থিটা, সেরকম 1/cosec থিটা সমান সাইন থিটা। তাহলে 1/cosec² সমান কি, sin² থিটা, আর এটা রেখে দিলাম। তাহলে এবার দেখো তো, এবার আমরা সিম্পল অঙ্ক চলে আসছি, যে 4 cos² থিটা থাকলে sin² থিটা একটা প্লাস 3টা sin² থিটা, তাহলে যোগ করলে কটা পাবো, 4টা sin² থিটা। আর এই দুটো থেকে যদি আমরা 4 কমন নিয়ে নিই, তাহলে কী পাবো, এখানে পড়ে থাকবে cos² থিটা আর এখানে পড়ে থাকবে sin² থিটা। এবার সমান 4 ইন্টু অ্যাকচুয়ালি 1, কারণ আমরা জানি যে sin² থিটা প্লাস cos² থিটা সমান 1। তার জন্য এটুকুর জায়গায় আমরা কী বসালাম 1, আর 4কে 1 দিয়ে গুণ করলে কী পাবো, 4ই পাবো। তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে কী বলো তো, 4। আশা করছি বুঝতে পারলে। এবার আমরা আসি 5 নম্বরে। কি বলা আছে, যে একটি নিরেট অর্ধগোলকে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r হলে সমতলের ক্ষেত্রফল ড্যাশ পাই আর স্কোয়ার বর্গ একক। এটা হবে 12। এবার 12টা কীভাবে পেলাম সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, করতে হবে, দেখতে হবে। কি বলা আছে, যে একটি অর্ধগোলকে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে সমতলের ক্ষেত্রফল আমরা কী জানি, একটা অর্ধগোলকে ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তাহলে তার সমতলের ক্ষেত্রফল আমরা ফর্মুলা জানি 3πr²। কী বলো তো, যে 3πr², যেখানে আর এর মান হচ্ছে কি, ব্যাসার্ধ। তো এখানে সেটাই করেছি, ফর্মুলা 3π, আর আর মান কত, এখানে আর এর মান দেওয়া আছে 2r, তার জন্য 2r তার স্কোয়ার। তাহলে 3π ইন্টু 2 করলে 4, r² করলে r²। এবার 3টার সঙ্গে গুণ করলে কী পাবো, 3 × 12 πr²। তাহলে আমরা কী পাচ্ছি, 12। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 12। ওকে, তারপরে 6 নম্বর দেখো,
6 নম্বর তোমাদের বইয়ের অঙ্ক এটা সেম, যে x1 x2 x3 ডট ডট x এর গড় যদি x বার হয় তাহলে ax1 ax2 x2 ডট x এর গড় কী হবে, ax বার হবে। সিম্পল জিনিস, এখানে শুধু এ গুণ আছে, এই যে গুণ আছে তার জন্য এখানে কী হয়ে যাবে, যদি এর বিনা এক্স এর গুণ হলে যদি এক্স বার হয় তাহলে এ দ্বারা গুণ করে কী হবে, এ বার হয়ে যাবে, এ এক্স বার হয়ে যাবে। ব্যাস সিম্পল জিনিস, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমাদের এখানে শূন্যস্থান কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসি সত্য মিথ্যায়। আর সত্য মিথ্যার অঙ্কগুলো বলার আগে তোমাদের বলবো যে চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, ঠিক আছে? কারণ পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর বলবো তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, কারণ ম্যাথ শুধু মুখস্থ করলে হয় না, কিছু কিছু এমসিকিউ কিছু কিছু শর্ট কোশ্চেন এমন আছে যেগুলো বুঝে নিলে ওই টাইপের কোশ্চেন দিলে তোমরা সহজে পেরে যাবে। আর যদি তুমি মুখস্থ করো তাহলে কি হবে, তুমি শুধুমাত্র ওই কোশ্চেনটা দিলে তবে পারবে, নাহলে আর অন্য আদার্স অঙ্ক পারবে না। তাহলে তোমাদের বলবো কিছু কিছু অঙ্ক আছে, কিছু কিছু জিনিস আছে সেগুলো তোমাদের শিখতে হবে, যেমন মধ্যমা বের করা, গড় বের করা, ঠিক আছে? কিছু ফর্মুলা, বীজগণিতের এই দ্বিঘাত সমীকরণ অঙ্কগুলো, সেগুলো একটু কিছু কিছু অঙ্কগুলো বুঝতে হবে। সেগুলো যদি বুঝে নাও তাহলে ওই টাইপের অঙ্ক দিলে তোমরা সহজেই পেরে যাবে, ঠিক আছে? তো মুখস্থ করার তখন দরকার পড়বে না। তাহলে 3 নম্বর কোশ্চেনে আসি, সত্য মিথ্যায়। বলা আছে যে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে, বলছে আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের হার মানে পি এবং আর যদি একই থাকে তাহলে মোট সুদ মানে আয়ের পরিমাণটা সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকবে। তো কীভাবে বুঝবো ব্যস্ত অনুপাতে? আমরা কি জানি, আই সমান সমান কি পিটিআর বাই 100, আই সমান সমান পিটিআর বাই 100। এখানে বলে দিয়েছে আসল এবং আর এর মানটা সেম থাকবে। ধরলাম যে আসলের মান 1, আসল আর টি এর মান 1, তাহলে এটা যদি একটা কনস্ট্যান্ট হয়ে যায়, এই যে দেখো তো পুরোটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, এই যে পুরোটা কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে আমরা ভেদের অঙ্ক অনুযায়ী কী লিখতে পারবো, যে যেহেতু আরটা উপরে আছে তাহলে আই সমানুপাতিক কি আর আই সমানুপাতিক আর মানে কি সরল ভেদে আছে, সরল অনুপাতে আছে, সমানুপাতে আছে, কিন্তু আমার এখানে কি বলেছে ব্যস্ত অনুপাতে আছে, তাহলে এটা কি মিথ্যা হবে। বুঝতে পারলে? যদি আরটা নিচে থাকতো তখন আমরা এটা ব্যস্ত অনুপাত হতো, কিন্তু আমরা আরটা কী কোথায় পাচ্ছি, উপরে পাচ্ছি, তাহলে এটা সরল সমানুপাত, তাহলে এটা মিথ্যা হবে। তারপরে এই অঙ্কটা দেখো, আমি তোমাদের যেটা আমি ফটো তুলেছি পিডিএফ করেছি তার মধ্যে এখানে আমার একটু ডাউট লাগলো কোশ্চেনটা, অ্যান্সারটা এখানে এ হবে, অ্যাকচুয়ালি অঙ্কতে এ হয়। আমি সি দেখলো, আমার মনে হলো আমার সি আছে, তো আমি এ দিয়ে করছি অঙ্কটা। তোমাদের বইও আশা করছি এই থাকবে, আর এ দিয়ে আসবে যে অনুপাত দেওয়া আছে 3টা অনুপাত, কি যে এ বাই বি ইস টু সি, বি বাই সি ইস টু এ এবং সি বাই এ ইস টু বি, এর মিশ্র অনুপাত, এর যৌগিক অনুপাতটা কী হবে সেটা বের করতে বলেছে। তো মিশ্র অনুপাতের ফর্মুলা আমরা জানি, মিশ্র অনুপাত লিখে মাঝখান বরাবর একটা বড় দাগ টানবে। এবার দেখবে যে প্রত্যেকটা অনুপাতের প্রথম পাদগুলোর গুণফল, মানে এই অনুপাতের প্রথম পাদ কি এ বাই বি, এটা হচ্ছে বি বাই সি, এটা হচ্ছে সি বাই এ প্রত্যেকটার কী করব গুণ আকারে বসালাম, বাই দ্বিতীয় পদের গুণফল মানে সি এ এবং বি এর গুণফল, ওটাই করেছি। এবার দেখো এখানে দেখো বি কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, তাহলে উপরে কী পাচ্ছি শুধুমাত্র 1, আর নিচে এবিসি, তাহলে কী পাচ্ছি 1:ABC। আর তোমাদের এটা দেওয়া তার মানে এটা কী হয়ে যাবে, সত্য হয়ে যাবে। তাহলে এটা মিশ্র অনুপাতটা কী হয়ে যাবে 1:ABC, তাহলে অ্যান্সার হবে সত্য। তারপরে যে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ্য হবে, মিথ্যা। দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ্য হবে, এটা মিথ্যা হবে। তারপরে কোশ্চেন আছে 1 ডিগ্রি গ্রেটার দেন 1 রেডিয়ান হয়, তাহলে কী হবে, মিথ্যা হবে। কারণ আগের ক্লাস স্কুলের অঙ্ক এটা, এর আগের অঙ্কটা উল্টো দেওয়া ছিল, কী দেওয়া ছিল যে 1 রেডিয়ান লেস দেন 1 ডিগ্রি, তার মানে কি 1 ডিগ্রিটা সবসময় বড় বলছে, এখানেও বড় বলছে, তা আগেরটা মিথ্যা হয়েছিল, এটাও মিথ্যা হবে, ঠিক আছে? যদি উল্টো থাকতো এখানে এরকম যে 1 রেডিয়ান গ্রেটার দেন 1 ডিগ্রি, তখন এটা সত্য হতো, ঠিক আছে? তারপরে 5 নম্বর বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে, πr3/3, একদম সত্য হবে এটা, হ্যাঁ এটা অ্যান্সার হবে। তারপরে বলেছে মধ্যমা, এই যে এই অঙ্কগুলি তোমাদের বলি, এই অঙ্কগুলোর মধ্যে একটা আসবে, এমসিকিউতেও আসবে, শূন্যস্থানেও আসতে পারে, এমনকি সত্যমিতাতেও আসতে পারে। তাহলে আমাকে বুঝতে হবে, জানতে হবে যে কিভাবে বের হচ্ছে। তুমি যদি শিখে নাও এটা কি না, তাহলে তোমাকে আর এই অঙ্কটার জন্য ভাবতে হবে না, মুখস্থ করতে হবে না।
তো যদি মুখস্থ করো তো তোমাদের বলবো বইয়ের যতগুলো এমসিকিউ আছে সেগুলো মুখস্থ করো, আদার্স অন্য কোশ্চিন অ্যান্সার মুখস্থ করতে যেও না, বইয়ে যতগুলো এমসিকিউ আছে সেটা মুখস্থ কেন পেয়ে যাবে কমন। তো কোশ্চিনটা বলেছে 6, 7, 5, 4, 9, 11, 20, 18 এর মধ্যমা 10.5, এটা সত্য হবে না মিথ্যা হবে সেটা বের করতে বলেছে, ঠিক আছে। তো মধ্যমা বের করার জন্য ফার্স্ট আমার যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই যে সিরিজটা দেওয়া থাকবে সেটাকে আমরা ছোট থেকে বড় অনুযায়ী সাজাবো। তো এর মধ্যে সব থেকে ছোটো যেটা হচ্ছে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 9, তারপরে 10, তারপরে 11, 18, তারপরে 20। এবার সংখ্যাগুলো গুনতে হবে, কটা সংখ্যা আছে দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে n মানে 8, আর 8টা কী বলো তো একটা যুগ্ম সংখ্যা। যদি যুগ্ম হয়, এই অঙ্কটার ক্ষেত্রে যদি অযুগ্ম হতো, এনের মানটা যদি অযুগ্ম হতো খুব সহজ, কারণ অযুগ্ম কী জানি n+1/2 ফর্মুলা আগের কোশ্চিনে ছিল একটা, কিন্তু এখানে আমরা কী পেয়ে গেলাম, এনের মানটা 8 পেয়ে গেলাম। তার জন্য আমাকে ফর্মুলা একটা আছে, সেটা কি, যখন যুগ্ম সংখ্যা পাবে তার ফর্মুলা হচ্ছে 1/2 ইন্টু n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, তাহলে হাফ থাকলো। n/2 তম পদ মানে কি, n/2 মানে কি 8/2, আর এটা কাটাকাটি করলে কি হবে 4, প্লাস n/2 মানে কি 4 + 1 মানে কি 5 তম পদ। দেখো তো 4 তম পদ বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে দেখো তো, 1, 2, 3, 4 মানে 9 নম্বরটা, এবং 5 তম পদ কত, 10 নম্বর, তাহলে 9, তাহলে হাফ ইন্টু থাকলো 4 তম পদ হচ্ছে 9 প্লাস মানে হাফ ইন্টু 9 প্লাস কত 10 সমান কী পাবো, হাফ ইন্টু কী পাচ্ছি, এর দুটো যোগ করলে কী পাবো 19, আর 19কে 2 দিয়ে ভাগ করলে পাবো 9.5। তার মানে কি এখানে কত দেওয়া আছে 10.5, তাহলে আমরা অ্যান্সার কত পেলাম 9.5, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে আমার কী বলতো মিথ্যা। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই স্কুলের কোশ্চেনের অ্যান্সার করে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের বলবো চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং অনেকেই বলছে বড় কোশ্চেনগুলো, আমি সেটাও চেষ্টা করব, ঠিক আছে। তবুও তোমাদের বলবো যদি আমি টাইম না পাই তাহলে তোমাদের বলবো যে আমি এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। যার যে অঙ্কটা, যার যে ম্যাথটা প্রয়োজন হবে, যে আমার এই ম্যাথটা প্রয়োজন, আমি পারছি না, খুঁজে পাচ্ছি না, তাহলে আমি সেই ম্যাথটা তাকে সেই গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। এটা অন্তত আমি করতে পারবো তোমাদের জন্য, কারণ টাইম, আমি তো অনেক এখন আবার টিউশন পড়াই, তো টাইমটা আমার শর্ট। তো তবুও আমি চেষ্টা করবো ফার্স্ট যতগুলো শর্ট কোশ্চেন আছে, যতটা স্কুল আছে 12টা স্কুল আছে, 12টা স্কুল না পড়লেও 10টা স্কুল আমি করে দেওয়ার চেষ্টা করবো শর্ট কোশ্চেনগুলো। সেইগুলো হয়ে গেলে তারপরে আমি মাঝে মধ্যে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো বড় কোশ্চেনের মধ্যে সেগুলো আমি তোমাদের করে দেবো, ঠিক আছে। ওকে, তোমাদের ভিডিওটা তাহলে ভালো লেগেছে, তাহলে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।